বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি রাশেদা বানু, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি পৌরনীতি ও সুশাসন ২য় পত্রের ১০ম অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের আমরা যারা আছি আমাদের বিভিন্ন ধরনের যে সমস্যা এবং সেই সমস্যায় আমরা কিভাবে আমাদের ভূমিকা পালন করছি। আবার পাশাপাশি আ অন্যান্য যেগুলো আ প্রাকৃতিক যে সমস্যাগুলো আ বা অপরিকল্পিত সামাজিক পরিবর্তন এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকারিতা বা ভূমিকা পালনের ব্যর্থতার জন্য যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই সমস্যা এবং তার প্রতিকার সম্পর্কে আ বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আমাদের এখানে আজকের আলোচনায় এই চ্যাপ্টারে পাঠ পরিকল্পনা হিসেবে যে বিষয়গুলো অ আমরা এখানে আলোচনায় আছে, সেখানে সে আলোচনার যেগুলো আমরা আলোচনা করব আরকি, হ্যাঁ? সেখানে আছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী প্রতিবন্ধী সম্পর্কে আলোচনা। তারপরে হচ্ছে আ যে বিভিন্ন ধরনের নাগরিক সমস্যার মধ্যে আছে দুর্নীতি, খাদ্যে ভেজাল, ইভটিজিং। তারপরে হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা এবং এইডস। এই বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টারে আ আমরা আ টোটাল আলোচনার মধ্যে আছে। আর আজকে আমরা উম আমাদের যে আলোচনা সেখানে আমরা যে আলোচনা করব সেখানে আমরা এই আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আজকে জানতে পারবো, সে বিষয়গুলো হচ্ছে আজকে ১ম পাঠ্য পরিকল্পনার ১ম যেটি আছে যে বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠী চিহ্নিত করতে পারবে তোমরা আজকে আলোচনা শেষে। তারপরে বিশেষ চাহিদার জনগোষ্ঠীর সমস্যা ব্যাখ্যা করতে পারবে। বিশেষ চাহিদার জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায় আ উপায় তোমরা বিশ্লেষণ পারবে। বিশেষ চাহিদার জনগোষ্ঠী সম্পর্কে আমরা যদি বলি, এটার ইংরেজিটা হচ্ছে পিপল, যে পারসন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। আ আসলে আমরা যে সমাজ বা রাষ্ট্রে বসবাস করি সেখানে দেখা যায় কি সবাই কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। যারা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে আমরা তাদেরকে বলছি স্বাভাবিক মানুষ। কিন্তু সবাই কি একই রকম? দেখা যায় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, বিভিন্ন দুর্বলতার কারণে, শারীরিক অসামর্থ্যতা বা মানসিক অসামর্থ্যতার কারণে আ তা কিছু জনগোষ্ঠী আছে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না এবং তারা নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে না। তাদেরকে বলা হচ্ছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী। আর আ এখানে যে বিশেষ চাহিদার জনগোষ্ঠী হিসেবে আমরা মূলত প্রতিবন্ধী যারা আছে তাদের সম্পর্কে আলোচনা করব, প্রতিবন্ধী জনগোষ্ঠী সম্পর্কে। আ এবং সেই জনগোষ্ঠী যে সমস্যাগুলো ফেস করছে এবং তারা সেই সমস্যাগুলো থেকে কিভাবে আ উত্তরণের উপায় বা সমস্যা সমাধানের কি উপায়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলো আ জাতিসংঘের পরিচালিত একটা সমীক্ষায় আছে যে আ বিশ্বে যে জনসংখ্যা আছে সেখানে প্রায় ১০% মানুষই হচ্ছে কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। তাহলে আ প্রতিবন্ধী যদি আমরা বলি বা পিপল উইথ স্পেশাল নিডস, হ্যাঁ? তাহলে এমন কি বিষয় আছে বা তাদের এমন কি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলোর কারণে তাদেরকে প্রতিবন্ধী হিসেবে আ চিহ্নিত করা হচ্ছে। আমরা আগে বিশেষ চাহিদা জনগোষ্ঠীর সম্পর্কে যে সংজ্ঞাগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। উইকিপিডিয়াতে আছে যে বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর ১০ জন যে কাজগুলো করতে পারে, impairment এর কারণে সেই কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হচ্ছে ডিসেবিলিটি বা প্রতিবন্ধিতা। impairment মানে হচ্ছে দুর্বলতার কারণে। আ তাহলে আম এক তারা যে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, হ্যাঁ? আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আ তাদের যে প্রকাশনা সেখানে বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী এই সমস্যাকে ৩ ক্যাটেগরিতে বিভক্ত করেছে। এই ৩ ক্যাটেগরির মধ্যে একটা হচ্ছে দুর্বলতা, একটা হচ্ছে অক্ষমতা, আরেকটা হচ্ছে প্রতিবন্ধী।
আর প্রতিবন্ধী বা প্রতিবন্ধকতা যেটা সেটাকে হচ্ছে অক্ষমতা এবং বিকলাঙ্গতা। এই দুটো শব্দ বা এই দুটো তথ্যের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। সেখানে প্রতিবন্ধিতা সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শারীরিক বা মানসিক ক্ষতির কারণে উদ্ভূত এমন কোনো বাধা, সীমাবদ্ধতা যা একজন মানুষের স্বাভাবিক কাজকর্মকে পূর্ণভাবে ব্যাহত করে। আর এখানে অক্ষমতা অর্থে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে আ সে সেসব অসুবিধা যেটা মানুষের যেমন যে দৃষ্টিশক্তি, বাকশক্তি, তারপরে শ্রবণ শক্তি, তার লিখার শক্তি, চলাফেরার শক্তি। অর্থাৎ যে আ শারীরিক যে অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে ব্যক্তি স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারেন, সেগুলো যখন আ বিভিন্ন কারণে আম সমস্যাগ্রস্ত হয়, আ এই ক্ষেত্রে যখন তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না, সেই জনগোষ্ঠীকেই অক্ষম হিসেবে প্রতিবন্ধী সংজ্ঞাতে এখানে অক্ষম হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আমি আ এখানে আরেকটু ক্লিয়ার করে যেটা দেয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ এ বলা হচ্ছে, প্রতিবন্ধী হচ্ছে এমন ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে আ বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। আ আসলে আমরা দেখি যে সাধারণভাবে আমরা মানে প্রতিবন্ধী হিসেবে বলছি যে যে লক্ষণগুলো আছে, হ্যাঁ? সেখানে প্রতিবন্ধী হিসেবে যে অসুখ, দুর্ঘটনা, চিকিৎসাগত ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে সেটির কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণ কিংবা comparatively কম বা হয় তাহলে সে ব্যক্তিকে প্রতিবন্ধী হিসেবে আ বলা যায়। তাহলে আ এখানে আসলে প্র প্রায়ই দেখা যায় কি প্রতিবন্ধিতার যে লক্ষণগুলো সেগুলো অনেক সময় শুধুমাত্র মানসিক যেটি আছে বা যেগুলো মানে স্বাভাবিক যে হাত পা না থাকা বা চোখে না দেখা সেগুলো যেগুলো দৃষ্টিগোচর হয় সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি যে সেই জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধী। কিন্তু অনেক সময় এগুলো দেখা যায় কি লক্ষণগুলো প্রকটভাবে দৃষ্টিগোচর হয় না এবং আম কিন্তু আ কিছু বন্ধকতা থাকে এবং সে কারণে তাকে প্রতিবন্ধী হিসেবে বিবেচনা করা হয়। এখানে আমরা প্রতিবন্ধী হিসেবে আ যে ধরনগুলো আছে, সে ধরনগুলো আলোচনার মাধ্যমে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রতিবন্ধিতার যে ধরনগুলো আছে সেখানে দেখা যায় আ প্রতিবন্ধী ২ ধরনের। একটা হচ্ছে জন্মগত প্রতিবন্ধী, আরেকটা হচ্ছে অর্জিত প্রতিবন্ধী। এখানে জন্মগত প্রতিবন্ধী হচ্ছেন আ জন্মের অ্যা সময়, হ্যাঁ? যারা প্রতিবন্ধিতা নিয়েই যারা জন্মগ্রহণ করে সেটা প্রাথমিক প্রতিবন্ধী বা জন্মগত প্রতিবন্ধী হিসেবে যে তার শিশু জন্মগ্রহণের পরেই বোঝা যায় যে তার বিভিন্ন অসঙ্গতি যে হাত, পা বা নাক, মুখ, চোখের যে বিভিন্ন ধরনের বিকৃতি, হ্যাঁ? বা কোন ধরনের অঙ্গহানি সেগুলো জন্মের পরেই যেটা দৃষ্টিগোচর হয় সেটি। আর কিছু বিষয় হচ্ছে যেটা শরীরের বিশেষ অঙ্গহানি বা আক্রান্ত হলে জন্মের পরে যে প্রতিবন্ধিতা সেটাকে বলা হচ্ছে অর্জিত প্রতিবন্ধী। সেখানে শারীরিক প্রতিবন্ধিতা, তারপরে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। এটা বিভিন্ন দুর্ঘটনার কারণেও হতে পারে। আবার দেখা যাচ্ছে এটা আবার মাতৃগর্ভে শিশু মাতৃগর্ভে থাকাকালীন কোনো ওষুধের রিঅ্যাকশন এর কারণে সেটি হতে পারে বা মায়ের অপুষ্টির কারণে সেটি হতে পারে। তাহলে প্রতিবন্ধিতার এই জন্মগত এবং অর্জিত প্রতিবন্ধীর যে ধরনগুলো আছে সেগুলো আমি ডিটেইলস আলোচনা করছি। ডিটেইলস আলোচনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারবো আ যে প্রতিবন্ধী ব্যক্তির ধরন বা তাদেরকে আমরা কিভাবে চিহ্নিত করব। প্রতিবন্ধী ব্যক্তি সম্পর্কে বা প্রতিবন্ধী জনগোষ্ঠী সম্পর্কে আ ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে যে ধরনগুলো আমরা দেখতে পাই সেখানে একটা হচ্ছে অটিজম। হ্যাঁ? আমরা আ সাধারণত অটিজমকে প্রতিবন্ধী হিসেবে প্রচলিত ভাষায় বলা হয়ে থাকে যে অটিজমই হচ্ছে প্রতিবন্ধী। আসলে এটা হচ্ছে প্রতিবন্ধিতার একটি ধরন। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু পাশাপাশি আরো অন্যান্য অনেক ক্যাটেগরির আ বন্দিতাও আমরা আ দেখতে পাই। অটিজম শব্দটির আসলে ঠিক বাংলা প্রতিশব্দ আমরা আ খুঁজে পাওয়া অনেক দুষ্কর। তবে অটিজম হচ্ছে পারিপার্শ্বিক আ অবস্থার প্রতি যেসব শিশু নিস্পৃহ এবং উদাসীন আ আর বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা নিজের মধ্যে আত্মমগ্ন থাকে সেই সমস্ত শিশুকে অটিস্টিক শিশু বলা হয়ে থাকে। এটা হচ্ছে আ এটা মানে এটা
অনেক সময় যে মানে শৈশবকালীন বিকৃতি, অটিজম বিকৃতি অতি শৈশবকালে দেখা যায় এবং শিশুর ৩ মাস আ বয়সে দেখা যায় কি মায়ের সাথে যে আ স্নেহের বন্ধন যেটা সাধারণত দেখা যায়, অটিস্টিক শিশুদের যখন খাওয়ানো হয় তখন কিন্তু সেই বিষয়টা দেখা যায় না যে তারা তার মা বা যিনি তার টেক কেয়ার করছেন তার প্রতি আগ্রহ দেখায় না, হাসে না বা তাকায় না। হুম? আ আর এরা যে আমরা স্বাভাবিক শিশুদেরকে যেমন যে কোলে উঠা, তারপর হচ্ছে স্নেহ ভরে যে জড়িয়ে ধরা বা স্পর্শ করা, অটিস্টিক শিশুরা কিন্তু আ এই বিষয়গুলো তাদের মধ্যে দেখা যায় না। এবং সাধারণত আমরা দেখি যে প্রতিবন্ধিতার যে মেইন যেটা অটিস্টিক শিশু বলতে আমরা যাদের বুঝাই 80% তারা কিন্তু সাধারণত যে মানসিক প্রতিবন্ধী হয়ে থাকেন এবং তারা আ তাদের লক্ষণ, ধরন, কারণ এবং চিকিৎসা সেবাও কিন্তু মানসিক প্রতিবন্ধী শিশুদের মতো আ তবে মানে এটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী হলেও এদের সাথে আচার আচরণ কিন্তু আ একটু ডিফারেন্ট। হুম? ১ম থেকে তারা অ সমাজ থেকে মানে ১ম থেকে সমাজের সাথে সম্পর্ক স্থাপনের যে বিষয়টা আমরা বলি যে মা, বাবা বা যারা আছেন, অন্যান্য যারা আছেন, তাদের সাথে তাদের দূরত্ব এই বিষয়টা দেখা যায়। এবং শারীরিক গঠনে তাদের কোনো সমস্যা বা ত্রুটি থাকে না। কিন্তু তাদের চেহারা, আকার, অবয়ব এবং সবকিছু মানুষের স্বাভাবিক মানুষের মতোই কিন্তু দেখা যায় কি তারা বিশেষ কিছু বিষয়ের প্রতি তারা আ আগ্রহ থাকে। অনেক সময় আবার দেখা যায় কি মানে অতিরিক্ত চঞ্চলতা, তারপর হচ্ছে অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি, তারপর হচ্ছে একাধিক এক বা একাধিক বিষয়ে তাদের যে অসাধারণ দক্ষতা এরকমও হতে পারে। হুম? আবার একই রুটিনে তাদের মধ্যে চলার একটা বাচ্চাদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য থাকে সেই বিষয়টা তাদের মধ্যে থাকে না। আমরা আ অটিস্টিক আক্রান্ত শিশুদের আবার আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে সাধারণ শিশুর মস্তিষ্কের চেয়ে বেশি বড় বা অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। আ তারপরে হচ্ছে আ তারা দেখা যায় কি যে এই শব্দ যে নতুন অ শব্দ তৈরি করে এবং একটা শব্দকে তারা অন্য শব্দে তারা আ ইউস করে এবং তারা যে অর্থপূর্ণ যে শব্দের কথা আমরা বলি, অর্থপূর্ণ শব্দভান্ডার কিন্তু তাদের শব্দভান্ডারে থাকে না। ২য় যেটি প্রতিবন্ধিতার আরেকটি যেটি ধরন আছে সেটি হচ্ছে শারীরিক প্রতিবন্ধিতা। যেটি হচ্ছে আ যে হাত ১ টা বা ২ টো হাত না থাকা, তারপরে আংশিকভাবে উম অবশ্য থাকা, হ্যাঁ? তারপর গঠনগত ত্রুটি বা দুর্বলতা, তারপর হচ্ছে তাদের স্নায়বিক অসুবিধার কারণে স্থায়ীভাবে তাদের শারীরিক ভারসাম্য না থাকা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, ইমব্যালেন্স এই টাইপের। আ তারপরে দৃষ্টি প্রতিবন্ধিতা যেটি আছে সেটি হচ্ছে আ এক বা একাধিক বৈশিষ্ট্য অধিকারী ব্যক্তি যেটা দৃষ্টি প্রতিবন্ধী বলে বিবেচিত হয়। আ সম্পূর্ণ দৃষ্টিহীনতা থাকে অথবা ২ চোখে একেবারেই দেখতে পায় না। তারপর হচ্ছে আ অথবা লো ভিশন যেটা আমরা বলি যে ক্ষীণ দৃষ্টি। আবার দেখা যায় কি যথাযথ লেন্স ব্যবহারের পরও তাদের দৃষ্টি তীক্ষ্ণ মানে উম যে ভিশনটা যেটা দৃষ্টির যে তীক্ষ্ণতা সেটাও প্রকাশ পায় না। এই বিষয়গুলো যাদের মধ্যে আছে সেই জনগোষ্ঠীকে আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী বলতে যারা একেবারেই কথা বলতে পারে না বা প্রয়োজনীয় শব্দ সাজিয়ে বা প্রয়োজনীয় পরিমাণ আ স্পষ্ট উচ্চারণে কথা বলার ক্ষেত্রে যাদের সীমাবদ্ধতা আছে। আবার দেখা যায় যে কণ্ঠনালী বা কণ্ঠস্বরের ক্ষেত্রেও সমস্যা। এই ধরনের সীমাবদ্ধতা যাদের আছে তাদেরকে বলছি আমরা বাক প্রতিবন্ধী জনগোষ্ঠী। আ বুদ্ধি প্রতিবন্ধী যেটা আমরা বলি এটা অনেক সময় অটিজমের সাথে সমর্থক বলা হয়। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী আর অটিজম কিন্তু কাছাকাছি হবে না। আ কিছু মিল আছে যেমন যে বুদ্ধি প্রতিবন্ধী যারা তাদের যে বয়স আছে সেই বয়স অনুযায়ী তার মানে নিজের যে কার্যকলাপ বা নিজের যে টেক কেয়ার করা, যোগাযোগ করা, হ্যাঁ? নিজের যে সামাজিক অবস্থান, নিজেকে পরিচালনা করার যে বিষয়টি আমরা বলি, সেটি সে সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। অর্থাৎ তার এই যে লিমিটেশন এটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী জনগোষ্ঠী। শ্রবণ প্রতিবন্ধী বলতে আমরা সেই জনগোষ্ঠীকে চিহ্নিত করব যারা হচ্ছে শব্দের তীব্রতা ৬০ ডেসিবেলের নিচে হলে শুনতে না পাওয়া ব্যক্তি যারা, তারা হচ্ছেন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি বা জনগোষ্ঠী। এখানে সম্পূর্ণ শ্রবণহীনতা, আংশিক শ্রবণহীনতা বা ক্ষীণ শ্রবণ বা আ কখনো শুনে কখনো শুনতে না পারা। তাদের বলা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। আবার শ্রবণ দৃষ্টি বা চোখেও দেখে না, আবার কানেও শুনতে পায় না। এই ধরনের ব্যক্তি যারা আছেন তাদের হচ্ছে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী।
তাহলে মোটামুটিভাবে আমরা দেখি যে বিভিন্ন ধরনের শারীরিক অক্ষমতা এবং দুর্বলতার কারণে যে ব্যক্তি যিনি তার স্বীকৃত শারীরিক এবং মানসিক ক্ষতিগ্রস্ততার কারণে যথোপযুক্ত যে প্রত্যাশা, কর্মসংস্থানের প্রত্যাশা যখন কমে যায় একজন প্রতিবন্ধী, তখন তাকে আমরা বলছি প্রতিবন্ধী। তাহলে তারা দৈহিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক ক্ষতির কারণে সমাজে প্রত্যাশিত ভূমিকা যারা পালন করতে অক্ষম, আমরা তাদেরকে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করছি। আসলে আ প্রতিবন্ধী বলতে আমরা যাদের বলছি তারা কিন্তু আমাদের সমাজের বাইরের কেউ নয়। তোমরা নিজেরাই দেখবে তোমাদের চারপাশে যারা আছেন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী বা তোমরা যে সার্কেলে সেখানে আ দেখবে বাহ্যিকভাবে কিছু দৃষ্টিগোচর হয়। আর কিছু হচ্ছে তারা তাদের শারীরিক মানসিক অক্ষমতার কারণে সে বিষয়টা হয়তো কার্যক্ষেত্রে যখন তারা কোনো কিছু আ স্বাভাবিক মানুষের মতো আচার-আচরণ করতে পারে না, স্বাভাবিক মানুষের মতো কাজকর্ম করতে পারেন না, তখনই বোঝা যায় কি তার কোন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের বা জনগোষ্ঠী যারা আছে তাদের প্রতি আ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কারণ তারা এমন কিছু সমস্যা ফেস করেন যে সমস্যাগুলো আমরা আ স্বাভাবিকভাবে যারা জীবনযাপন করি, আমরা সেই স্বাভাবিক জীবনযাপনকারীদের দিয়ে কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই যে তারা কোন ধরনের অ্যা সমস্যার মধ্যে তারা আছেন। তো এখানে আরেকটা বিষয় আমি তোমাদের একটু আ জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রতিবন্ধীরা যে কারণে, এটা আমি এখানে স্লাইডে ইনক্লুড করিনি। বিভিন্ন কারণে কিন্তু এই প্রতিবন্ধিতাগুলো হতে পারে। তাহলে এই যে প্রতিবন্ধিতার অনেকগুলো কারণের মধ্যে আমি বলেছি কিছু জন্মগত আর কিছু হচ্ছে অর্জিত। জন্মের পরে যারা বিভিন্ন সমস্যাগুলো ফেস করছেন। এখানে জন্মগতের আ এবং জন্ম পরবর্তী যে প্রতিবন্ধিতাগুলো আছে, আ এগুলো কি কারণে হয়ে থাকে তার কিছু কিন্তু স্পেসিফিক কারণ আছে। এগুলো তোমাদেরও জেনে থাকা দরকার। আ ১ম যেটা সেটা হচ্ছে রক্তের সম্পর্ক আছে। এমন কাউকে বিয়ে করলে কিন্তু খুব কাছাকাছি আ রক্তের সম্পর্ক উম যদি বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সন্তান-সন্ততিরও প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে অসুস্থতা, সেটা হতে পারে উচ্চ মাত্রায় জ্বর। তারপর হচ্ছে মস্তিষ্কের কিছু ইনফেকশন বা টিউমারের কারণে হতে পারে। তারপর হচ্ছে জন্মের পর মা এবং শিশুর পুষ্টি, ভিটামিন, আয়োডিনের অভাব, হ্যাঁ? পুষ্টিগত যদি অভাব থাকে সে কারণেও হতে পারে। তারপরে হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীন শিশু আ মা যদি এমন কোনো ওষুধ সেবন করেন যে সেটার কারণে কিন্তু প্রভাব হতে পারে। তারপরে হচ্ছে জন্মের পরে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দিলে, এটা ছাড়াও দুর্ঘটনার কারণে বা পঙ্গুত্ব নিয়ে যদি কেউ জন্মগ্রহণ করে সেটি। আর এটি ছাড়াও আরো কিছু রোগ আছে যেমন পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, রিকেট ইত্যাদি রোগের কারণে কিন্তু শারীরিক বিকৃতি বা আ অঙ্গহানি হতে পারে এবং সেভাবে করে দেখা যায় কি সেটি পরবর্তীতে প্রতিবন্ধী হিসেবে আ সে প্রতিবন্ধী হিসেবে বিবেচিত হয়। তাহলে এই প্রতিবন্ধী আমরা যাদের বলছি তারা কিন্তু আ দেখা যায় কি বিভিন্ন সামাজিক আ আ ক্ষেত্রে তাদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমি সেই সমস্যাগুলো আলোচনা করছি। ১ম যেটি সেটি হচ্ছে সামাজিক ও মানসিক সমস্যা। আ আসলে এটা মূলত হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। ফলে এখানে আ সামাজিক আম সমস্যা এবং মানসিক সমস্যা যেটি প্রকট হয়, এখানে একটা হিসাব আছে, মানে একটা তথ্য যেটি সেটা হচ্ছে ২০০৮ সালে আয়োজিত এশিয়া প্যাসিফিক ডিসেবিলিটি ফোরামে ২৭ টি দেশের প্রতিবন্ধীরা অংশ নেয় এবং আ এরা প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু যে তাদের মেধা এবং যোগ্যতায় কোনো ঘাটতি না থাকলে, অর্থাৎ তারা ফিজিক্যালি ডিসেবল কিন্তু তাদের মানসিক এবং আ দ মেধার দিক দিয়ে তাদের কোনো ঘাটতি না থাকলে দেখা যায় কি স্বাভাবিক চলাফেরা এবং ভাবের আদান-প্রদানের ক্ষেত্রে যে তারা হয়তো অফিসিয়াল কাজগুলো সঠিকভাবে করতে পারেন কিন্তু সামাজিক যোগাযোগের যে বিষয়টা সেটি কিন্তু তারা ঠিকভাবে করতে পারে না। তো সেই ক্ষেত্রে এটা একটা মেন্টাল স্ট্রেস কিন্তু তাদের উপর পড়ে এবং এটাও সামাজিকভাবেও তারা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আবার আ এটা তো হচ্ছে যারা বিভিন্ন পর্যায়ে আছে তারা। কিন্তু সবাই তো একইভাবে একই পর্যায়ে যেতে পারে না। ফলে দেখা যায় কি আ সমাজের মানুষ প্রতিবন্ধী যারা আছে জনগোষ্ঠী তাদেরকে আ পরিবারের অন্যান্য সুস্থ সদস্যদের মতো দেখা যায় বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে তাদেরকে অ্যালাও করে না। এই বিষয়গুলো কিন্তু
তাদের উপর প্রভাব পড়ে। দ্বিতীয় যেটি শিক্ষার ক্ষেত্রে ওখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সামাজিক এবং মানসিক সমস্যার কারণে দেখা যায় কি অনেক সময় সেটি ওই প্রতিবন্ধীদেরকে আ আত্মহত্যার মতো যে ঘটনা এই পর্যায়ে নিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এটি আ খুব বেশি প্রভাব ফেলে তাদের যে সামাজিক আ গোষ্ঠীগত আচরণ বা তাদের আ যারা আছে সামাজিক যে পরিমণ্ডল সেখানকার আচরণগুলো প্রতিবন্ধী ব্যক্তির উপরে খুব নেতিবাচক প্রভাব ফেলে। ২য় যেটি সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে আম আসলে বাস্তব পরিস্থিতির যে দেখি আমরা সেখানে শিক্ষা গ্রহণ হচ্ছে সবচেয়ে অবহেলিত আবার পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠী যে তাদের আ বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় তাদের যোগ্যতা এবং প্রাতিষ্ঠানিক পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সামর্থ্যের ব্যাপারে আ অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট সন্দিহান এবং সেই ক্ষেত্রে দেখা যায় আ প্রতিবন্ধী শিশুদের মাত্র একদম খুব আ কম সংখ্যক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। আবার দেখা যায় কি তারা মূলধারার শিক্ষা গ্রহণ থেকেও কিন্তু বঞ্চিত। প্রতিবন্ধী শিশু যারা আছেন। এখানে অনেক সময় আবার আনুষ্ঠানিক বা উপানুষ্ঠানিক উভয় শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ের ভর্তির নীতি অনুযায়ী শিক্ষায় অন্তর্ভুক্ত হবার ক্ষেত্রে প্রতিবন্ধীরা উপযুক্ত নয়। এই কারণ দেখিয়ে অনেক সময় বিদ্যালয় কর্তৃপক্ষ অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রত্যাখ্যান করে। এখানে যেটি সাইন ল্যাঙ্গুয়েজ বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার যে বিষয়টি, সেখানে স্বতন্ত্র পাঠক্রম না থাকাও তারা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে মূলধারার যে শিক্ষা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে দেখা যায় কি পেশা এবং কর্মসংস্থানের সুযোগও তাদের সীমিত। আবার আ সাধারণত আমরা দেখি যে বেকারত্ব আসলে একটা মেজর সমস্যা। হ্যাঁ? এবং একটা সাধারণ সমস্যা হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে। তারা এখানে অনুকূল পরিবেশ যেটা পেশা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যেহেতু তাদের সক্ষমতার ক্ষেত্রে সমাজের উদাসীনতা, ফলে তারা কর্মক্ষেত্র শিক্ষাক্ষেত্রে যেহেতু যথাযথ নজর পায় না, ফলে কর্মক্ষেত্রেও ঠিক সেইম অবস্থা। আবার অনেক সময় চাকরিদাতাদের যারা আছেন তারাও কিন্তু প্রতিবন্ধীদেরকে দেখা যায় যে নেতিবাচক আ মনোভাবের কারণে বা প্রতিকূল পরিস্থিতি আ কারণেও কর্মসংস্থানের সুযোগ তাদের সীমিত। চতুর্থত যেটি, এটি চতুর্থ হলো এটি কিন্তু মূল যেটি মানবাধিকার বঞ্চিত। আ মানবাধিকার হচ্ছে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তার যে অধিকারগুলো আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত যে অধিকার, সে অধিকার হচ্ছে মানবাধিকার। মানে এখানে প্রতিবন্ধীরা দেখা যাচ্ছে তারা আ বিভিন্ন ধরনের আ দেখা যায় তারা বিভিন্ন ধরনের নির্যাতন, বিভিন্ন ধরনের আ বঞ্চনার শিকার হয়। আবার তারা আ মানবাধিকার এখানে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রেও বঞ্চনার শিকার হয়। তারা পরিবারের আ যদি যথেষ্ট পরিমাণ আ সচেতনতা না থাকে, পরিবার যদি যথেষ্ট পরিমাণ তাদের প্রতি যত্ন না নেয়, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে পরিবার থেকেও তারা বঞ্চিত হচ্ছে। পরিবারের সাহচর্য বা পরিবারের যে সহযোগিতা সেখান থেকে যখন বঞ্চিত হয় তখন সে পাশাপাশি সমাজ এবং আ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সে মানবাধিকার এর যে সেগুলো আছে সেখান থেকে সে বঞ্চিত হয়। অনেক সময় দেখা যায় কি প্রতিবন্ধী জনগোষ্ঠী তারা বিভিন্ন ধরনের নির্যাতন এবং নিপীড়নের শিকারও হয়ে থাকে। ফলে অবহেলিত এবং সুবিধাবঞ্চিত হিসেবে অযত্নে, অনাদরে এবং পরনির্ভরশীল হিসেবে তারা সমাজে গলগ্রহ হয়ে বেঁচে থাকেন। যেটা আ হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এটি কখনোই কাম্য নয়। তাহলে আ এই ক্ষেত্রে আমরা আ যেটা বলতে পারি সেটা হচ্ছে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে তাদের নিরাপত্তাহীনতা। নিরাপত্তাহীনতাও কিন্তু অনেক বেশি স্বাভাবিক আ জনগোষ্ঠীর চেয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতার দিকটি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক বেশি। একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রতিবন্ধী নারী এবং শিশুদের উপর যে নির্যাতন সেটি হচ্ছে অনেক ভয়াবহ এবং আ নারী প্রতিবন্ধী নারী ও শিশুদের ক্ষেত্রে নির্যাতনের হার যেটি সেটি হচ্ছে প্রায় ১০ গুণ বেশি। তাহলে এটিও আ মানবাধিকারের ক্ষেত্রে একটা সমস্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছে, হুম? প্রিয় শিক্ষার্থীরা যে তাদের
তারা তো আমাদের সমাজেরই অংশ। আমাদের পরিবারেরই হয়তো কোনো না কোনো সদস্য, আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের মধ্যে কেউ না কেউ। তাহলে তাদের এই যে সমস্যাগুলো, তাদের সমস্যাগুলো কি আমাদের সমস্যা না? তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, তোমাদের আশেপাশে যদি এই ধরনের কোনো জনগোষ্ঠী থাকে, তাহলে তারা পরিবার থেকে, সমাজ থেকে, তোমাদের নিজেদের সার্কেল থেকে যদি উপহাসের পাত্র হিসেবে তাদের দেখা হয়, তাহলে সেটা একজন মানুষ হিসেবে, হুম? আ মানুষ হিসেবে তার বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তার যে অধিকার, সে অধিকারের উপর কিন্তু হস্তক্ষেপ। তাহলে সেই ক্ষেত্রে আমরা আ প্রতিবন্ধীজনিত সমস্যার সমাধানের আ এটাকে আমরা আ কিভাবে আ সমাধান সেই কিভাবে এটাকে সমাধান করা যায়? এখানে আ এটা আমি বলেছি যে তারা আমাদেরই নিকট। কারো মা, কারো ভাই, বোন বা কারো সন্তান এই ধরনের কোনো না কোনো সম্পর্কের আ বন্ধনে আবদ্ধ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ১ম যেটি সেটি হচ্ছে জনসচেতনতা সৃষ্টি। প্রতিবন্ধীরা যাতে বা প্রতিবন্ধী ব্যক্তি যাতে পরিবার কিংবা সমাজে অবহেলার শিকার না হয় সেজন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তাদের হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা যা আছে আ সেই বিষয়গুলো দূর করার জন্য সমাজ এবং পরিবার থেকে যে বন্ধুসুলভ আচরণ কিন্তু তারা পান না। তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। আ তারা যেহেতু আবেগ অনুভূতি সম্পন্ন মানুষ, তাহলে সেই ক্ষেত্রে সমাজের মানুষেরা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের মূল স্রোতধারার সাথে তারা যাতে যুক্ত হতে পারে সেই বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। ৩য় যেটি সেটি হচ্ছে নিরাপত্তা এবং পুনর্বাসন। তাদের নিরাপত্তার দিকে মনোযোগী হতে হবে। তাদের আ যাতে কেউ তাদের অত্যাচার, নিপীড়ন না চালাতে পারে সেজন্য যথাযথ আইনি ব্যবস্থার প্রয়োজন। তারপরে হচ্ছে তাদের পুনর্বাসনের যেটি সেটি হচ্ছে দুর্ঘটনায় আক্রান্ত হলে কর্মক্ষম মানুষ আ কর্মসংস্থান হারিয়ে অনেক সময় মানবত জীবনযাপন করতে বাধ্য হয়। এটি অবশ্য আ কিছু সামাজিক দায়বদ্ধতা আছে আর কিছু হচ্ছে রাষ্ট্রীয়। সেক্ষেত্রে শারীরিক, মানসিক, আ সামাজিক এবং অর্থনৈতিক প্রয়োজনীয়তার জন্য যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসন সেবা যেটি বা পুনর্বাসনের যে উদ্যোগটি সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা আ করতে হবে। তারপর হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানবিক ও বুদ্ধিবৃত্তিক আ বিকাশ। হুম, আসলে একজন মানুষের তার মানবিক মূল্যবোধগুলো গড়ে তোলার জন্য, মানসিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সেখানে চিত্ত বিনোদনও একটা অন্য উপায় যেখানে প্রতিবন্ধিতার ধরনভেদে চিত্ত বিনোদনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, হ্যাঁ? বা বাক প্রতিবন্ধী তাদের বিভিন্ন ক্যাটেগরির প্রতিবন্ধী যারা আছেন বা যাদের অন্যান্য শারীরিক অক্ষমতা আছে, সেই ক্ষেত্রে তাদের আ ধরন অনুযায়ী আ তাদের আ বিনোদনের যে বিষয়ে ব্যবস্থা সেটি নেওয়া উচিত। এখানে আ স্বাস্থ্য সেবার বিষয়টি আমরা বলি, সেটি হচ্ছে এখানে আসলে যেকোনো শিশুর স্বাস্থ্যের উপরে সামাজিক এবং পরিবেশগত বিষয়ে প্রভাব বিস্তার করে। দেখা যায় কি যেসব শিশু শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারিত হয়, হ্যাঁ? তারাও কিন্তু এক পর্যায়ে গিয়ে প্রতিবন্ধী হতে পারে। তাহলে এখানে সেই ক্ষেত্রে হুম, ওই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে। আবার দেখা যায় যে মায়ের স্বাস্থ্য এবং শিশুর স্বাস্থ্য এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে সেই ক্ষেত্রে মা যদি অপুষ্টি হয়, দীর্ঘস্থায়ী অসুখ থাকে তাহলে সেটাও কিন্তু আ শিশুর উপর পড়ে। তাহলে সেই ক্ষেত্রেই স্বাস্থ্যসেবা যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এটাও প্রয়োজন। এই আ এখানে অনেকগুলো বিষয় আলোচনায় আসতে পারে। তবে আমি সংক্ষিপ্ত আকারে এখানে যথোপযুক্ত পরিকল্পনা এবং উপযুক্ত পদক্ষেপ নিশ্চিতকরণ এই পয়েন্টস এর মাধ্যমে অন্যান্য সব বিষয়কে এখানে ইনক্লুড করেছি। যেমন এখানে যথোপযুক্ত পরিকল্পনা হচ্ছে যদি আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছে তাদেরকে জনশক্তিতে রূপান্তর করা যায়। আ এখানে যারা আছেন তাদেরকে আ বিভিন্ন ধরনের মানে সুবিধাবঞ্চিত, অনগ্রসর এবং দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী হিসেবে তাদের জন্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের উদ্যোগগুলি, সেই উদ্যোগ নিয়ে তাদেরকে মানবসম্পদে পরিণত করার আ যে পদক্ষেপ সেটি। আবার তাদের দেখা যায় কি সব প্রতিবন্ধী যারা জনগোষ্ঠী আছে তাদের শরীরের বিশেষ অংশের প্রতিবন্ধকতা থাকলেও কিছু ক্ষেত্রে কিন্তু এরা যথেষ্ট পারদর্শী। তাহলে সেখানে তাদের যে সক্ষমতার জায়গা
হ্যাঁ? তারা কোন, কোন কাজের প্রতি ইন্টারেস্টেড বা তারা কোন, কোন কাজগুলো পারবে। সেই স্পেসিফাই করে সেখানে যদি সক্ষমতার জায়গাগুলো চিহ্নিত করে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে সেক্ষেত্রে আ সেটি প্রতিবন্ধীরা যেরকম উপকৃত হবে, তেমনি দেশও। আর তাদের জীবনমান উন্নয়ন পরিবর্তনের জন্য যথোপযুক্ত পরিকল্পনা এবং বাস্তবায়নের যে উপযুক্ত পদক্ষেপ, এটা তো অবশ্যই সব ক্ষেত্রেই আ দিতে হবে। আর এক্ষেত্রে শিক্ষার সুযোগের জন্য, শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি, যে তারা যাতে মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানে বা তাদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, তারপর হচ্ছে বৃত্তি, উপবৃত্তি ইত্যাদি আ সুযোগ সুবিধা প্রদান করে তাদের পরিবারকে শিক্ষা লাভের উৎসাহ যোগানো। তারপর হচ্ছে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা। এই ধরনের আ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ নিশ্চিত করলেই প্রতিবন্ধী জনিত যে সমস্যাগুলো তারা ফেস করছেন, সেই সমস্যাগুলো থেকে উত্তরণ ঘটে আ ঘটবে বলে আশা করা যায়। আসলে প্রতিবন্ধিত্বকে মানে আল্লাহর অযোগ্য অভিশাপ ইত্যাদি ভেবে অনেক সময় দেখা যায় আ মানে চিকিৎসা সঠিক এবং যথাযথ চিকিৎসা হয় না। তাহলে আ এক্ষেত্রে এগুলো যথাযথ যেগুলো চিকিৎসার মাধ্যমে আ যেগুলো ছাড়বে সেগুলো চিকিৎসা করতে হবে। বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে প্রতিবন্ধিত উন্নয়নকল্পে জাতীয় প্রতিবন্ধী ফোরাম গঠিত হয়েছে এবং এটি জাতীয় নীতিমালাও কিন্তু প্রণয়ন করেছে। যে তাদের কিভাবে আ যথাযথ পদক্ষেপ নিশ্চিত করে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় সেই বিষয়ে। ২০০৬ সালে ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ১০০তম অধিবেশনে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করেছে। এটিও কিন্তু একটা আন্তর্জাতিক পদক্ষেপ। আবার আমরা দেখি যে টঙ্গীতে অন্ধদের জন্য জব ওরিয়েন্টেড সেন্টার। আবার দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় বাংলাদেশের যেখানে বোবা এবং বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। আসলে এগুলো হচ্ছে সবই মানে আশা বা সম্ভাবনার যে দিকটি আমরা দেখি। যে প্রতিবন্ধীরা তাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তাদের প্রতি কারো কোনো অবহেলা যাতে দেখা না যায়, আ বা অবহেলা প্রদর্শন না করে তারা যাতে করুণার পাত্র হয়ে বেঁচে না থাকেন। বরং তারা তাদের যে সক্ষমতার জায়গা আছে, সেই সক্ষমতার জায়গাটা চিহ্নিত করে এটাকে আমরা সমস্যা হিসেবে না দেখে আ এটাকে আমরা যদি কমিউনিটি ট্রাস্ট মানে আমরা যদি সম্প্রদায়গত আ যে বিশ্বাস এবং আস্থার যে জায়গাটা, হুম? আ এখানে আ সেই বিষয়টা যদি আমরা উৎসাহিত করতে পারি, তাহলে দেখা যাবে তারা উম তাদের যে নিজেদের যে উম মানে মানসিক আ যে এক ধরনের আ কষ্টের মধ্যে আছেন তারা, তাহলে সেখান থেকে তারা উত্তরণ ঘটিয়ে সম অধিকার এবং সমাজের সবার কাছ থেকে সহযোগিতা পেলেই তারা দেশের মূল্যবান সম্পদ হিসেবে তাদের নিজেদের যে আ তাদের নিজেদের যে অবস্থান সেটি প্রকৃত নাগরিক হিসেবে তারা আ ইনশিওর করতে পারবেন। আর আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করি, হ্যাঁ? তাহলে আমরাও পাশাপাশি সমাজের বিভিন্ন সংকীর্ণতা এবং কুসংস্কারের আ থেকে নিজেদেরকে ওভারকাম করে একজন প্রকৃতই আ সচেতন নাগরিক হিসেবে নিজেদেরকে অ্যা প্রমাণ করব এবং এক্ষেত্রে আমরা প্রতিবন্ধী যারা আছেন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আ আমার আলোচনার এখানে সমাপ্তি। আজকে আমি আমার টোটাল আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তি জনগোষ্ঠী যারা আছে তাদের চিহ্নিত তাদের সমস্যা এবং তাদের যে সমাধানগুলো আছে, আ যে সমস্যাগুলো ফেস করছেন তারা সেখান থেকে তারা কিভাবে সমাধান হয় বা একজন আ তুমি তোমার অবস্থান থেকে কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারো সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আ বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশন এ তোমরা নিজেরা সতর্ক থাকবে আ এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলেই ভালো থেকো। ধন্যবাদ তোমাদের সকলকে।